জিওমেট্রি, যেটা আপার প্রাইমারিতে ভালো কোশ্চেন আসে এখান থেকে জিওমেট্রির উপর। তো জিওমেট্রি আমরা একদম বেসিক থেকে একদম টপ লেভেল পর্যন্ত চলে যাব, মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের। কারণ আপার প্রাইমারি বা প্রাইমারিতে তো বেসিক্যালি এখানে জিওমেট্রিতে কনসেপ্ট বেসড কোশ্চেনগুলো বেশি হয়। শুধু জিওমেট্রি না, পুরো পোর্শনটাতেই কনসেপ্ট বেসড কোশ্চেন বেশি হয়, রিয়েল ইয়ে ইয়ে করে রিয়েল ওরিয়েন্টেড। তো তো সেক্ষেত্রে আমরা দেখবো কিভাবে কনসেপ্ট গেইন করা যায়। আমি একদম জিরো থেকে শুরু করব, ম্যাক্সিমাম পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এবং এই জিওমেট্রি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্যও লাগবে। জিওমেট্রিতে আমরা প্রথমে যেটা শিখবো, একদম ছোটবেলা থেকে আমরা জানি যে আমাদের বলা হতো যে আমরা বিন্দু থেকে হিসাব করা শুরু করতাম, তারপর রেখা, রেখাংশ, হ্যাঁ, রশ্মি, সেগুলো পরপর জানতে হবে। আমরা তারপর জিওমেট্রিকে ভাগ করলে দেখা যাবে একটা হচ্ছে আমাদের 2D আর 3D। আমরা যেগুলো করি 3D ক্ষেত্রে, 3D ফিগারের ক্ষেত্রে যাচ্ছে বা 2D ফিগারের ক্ষেত্রে যেগুলো যাচ্ছে সব আলাদা পার্ট। তো আমাদের অত ডিটেলস যেতে হবে না, আমি বেসিক থেকে শুরু করছি, ম্যাক্সিমাম যেখানে অটোমেটিক বসে যাবো। আমরা আলাদাভাবে অ্যানালিসিস করবো। তো আমরা প্রথমেই শুরু যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি রশ্মি, সবাই জানি রে। রে মানে কি? রে বাংলায় বলা হয় রশ্মি, ইংরেজিতে বলা হয় রে। অনেকে সেন্ট্রাল টেট দেবে, ওই জন্য আমি ইংলিশ টার্মগুলো ইউজ করব। রশ্মি, রে কি জিনিস? রে বলা হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে, এক প্রান্ত থেকে শুরু হয়েছে আর এক প্রান্ত শেষ হয়নি। এই যে এই সিম্বলটা ডিনোট করে হচ্ছে যে এটা একটা রশ্মি, যার একদিকে অসীম দিকে বিস্তৃত, আর একদিকে কিন্তু লিমিট আছে যে এইখানেই ও শেষ। এটা এইদিকে ওর লিমিটটা আছে যে এইখানে গিয়ে ওটা এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু শেষটা নেই, সেটা হচ্ছে রশ্মি। তাহলে রেখা কি? রেখা হচ্ছে গিয়ে অবভিয়াসলি সরলরেখা, স্ট্রেট লাইন। রেখা হচ্ছে গিয়ে আমি যদি এইদিকেও বাড়িয়ে দিলাম, এইদিকেও বাড়িয়ে দিলাম, মানে দুই দিকেই কোনো শেষ নেই, তখন এটা হয়ে যাচ্ছে রেখা, স্ট্রেট লাইন বা সরল রেখা। স্ট্রেট লাইন বা আমরা বলি সরল রেখা। এটা আমরা সবাই জানি, আমরা এটা জানি, এটা হচ্ছে সরল রেখা। আচ্ছা, রেখাংশটা কি? রেখাংশ হচ্ছে এই যে সরল রেখা, এর কোনো শেষ নেই, আমি যদি কোনো একটা জায়গায় কাট করি, আমি ছোট একটা পার্ট নিয়ে নিলাম এরকম, এই যে এই বিন্দুতে শুরু, এই বিন্দুতে শেষ, এই রেখারই ছোট একটা পার্ট, সাপোজ এখান থেকে এইটুকু আমি নিয়ে নিলাম, তাহলে এইটা হচ্ছে একটা রেখাংশ। এটা হচ্ছে একটা রেখাংশ, যেটাকে বলা হয় লাইন সেগমেন্ট। বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় রেখাংশ, ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট। ওকে, এটা হচ্ছে কি আমাদের তিনটা জিনিস যেটা আমাদের খুব কাজে লাগে, কোনটা রশ্মি, কোনটা রেখা, আর কোনটা রেখাংশ। আশা করি এগুলোতে কারো কোনো ডাউট থাকার কথা না, একদম বেসিক জিনিস, কিন্তু পরীক্ষায় আসে। অনেকেই রেখা এবং রেখাংশের মধ্যে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে যে এটাই রেখাংশ, না এটা রেখাংশ নয়। এই এরোগুলো বোঝাচ্ছে মানে এটা এদিকেও শেষ নেই, এদিকেও শেষ নেই, ছোট রকম পার্ট নিয়ে নিচ্ছি, তখন এটা হয়ে যাচ্ছে রেখাংশ। এই জিনিসগুলো আমাদের আছে, এগুলো আমাদের বেসিক কনসেপ্টের মধ্যে পড়ে। আমরা আর কি জানতে পারি? আমরা জ্যামিতিতে আরো আমাদের জানতে হবে, আমরা তারপর শিখেছি কোণ। কোণ কি জিনিস? যেটাকে অ্যাঙ্গেল বলা হয়। কোণ কি? বলছে, কোণ বলছে যে এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা এইভাবে গেল, যে বিন্দুতে এসে মিলিত হলো, সেই বিন্দুতে
তাদের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব সেটাকে বলা হয় কোণ। এটা হচ্ছে কোণ, ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল, তাই তো, অ্যাঙ্গেল বা কোণ। তাহলে দুটি শূন্যভুজ সরলরেখার মাঝখানের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব সেটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ, যেখান থেকে আমাদের এই জিওমেট্রির উপর দাঁড়িয়ে আমাদের ট্রিগোনোমেট্রি এসছে, যেখানে ত্রিভুজের উপর কোণ নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। এবারে কোণের অনেকগুলো ভাগ আছে, সেটাও আমরা ছোটবেলা থেকে শিখেছি। কোণের ভাগ আছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ, এই ধরনের, বা অন্যভাবে দেখলে আমাদের সম্পূরক কোণ, পরিপূরক কোণ, সন্নিহিত কোণ, এই যে বিভিন্ন যে ভাগগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখি। একদম প্রথমে আমি এসে সূক্ষ্ম কোণে আসি। সূক্ষ্ম কোণ কি? ইংলিশ টার্মগুলো আমি পরপর বলে যাব। সূক্ষ্ম কোণটা কি জিনিস? ইংরেজিতে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ কি জিনিস না? বিজ্ঞান বলছি যে যে কোণের মানটা 90 ডিগ্রির থেকে ছোট সেটাই হচ্ছে সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি মানে হচ্ছে আমার একদম এইটা মানে হচ্ছে 90 ডিগ্রি। এটার নাম সমকোণ। তাহলে এর থেকে ছোট যদি হয়, মানে এখানে এখানে বা এখানে যে কোনো কিছু যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ। তার মানে আমার এটা একটা সূক্ষ্ম কোণ হতে পারে, 60 ডিগ্রি নিয়ে নিলাম বা 80 ডিগ্রি নিয়ে নিলাম, এগুলো সব হচ্ছে সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, যে মানটা 90 ডিগ্রির থেকে কম। আচ্ছা, সমকোণ কি বা রাইট অ্যাঙ্গেল? সমকোণ ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কি জিনিস? সেটা হচ্ছে গিয়ে যে কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের মানটা কত ডিগ্রি? রাইট অ্যাঙ্গেলের সিম্বল হচ্ছে এটা। যে কোণের মানটা 90 ডিগ্রি এটাকে বলা হয় সমকোণ। কি বলা হয়? সমকোণ। আচ্ছা, এবারে তাহলে আমাদের সূক্ষ্ম কোণ ছিল এই রেখাটাকে যদি আরেকটু বাড়াতে বাড়াতে, এইরকম করে আরেকটা বাড়াতে 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 আমি যখন এই পজিশনে নিয়ে আসলাম, তখন এটা হয়ে গেল কি? সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ থেকে একটু করে বাড়াতে বাড়াতে আমি সমকোণে গেলাম। এখান থেকে যদি আরো বাড়াই তাহলে আমি কি পাই? তো এখান থেকে যদি আরো বাড়াই তাহলে বিজ্ঞান বলছে যেটা পাই সেটার নাম হচ্ছে গিয়ে স্থূলকোণ। ইংরেজিতে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। কি জিনিস? কিরকম ছবিটা? মানে এটার থেকে আরো বাড়াবো, তার মানে ব্যাপারটা দাঁড়াবে এরকম, কোনটা হয়ে যাবে এরকম, সরি, কোনটা হয়ে যাবে এইরকম। সাপোজ এটা আমার এটা আমার হচ্ছে 90 রাইট অ্যাঙ্গেল, তাহলে অবটিউজ অ্যাঙ্গেলটা হবে এরকম 90 ডিগ্রি থেকে বড়, এটা হয়ে যাবে অবটিউজ অ্যাঙ্গেল। সাপোজ আমি দিয়ে দিলাম 120 ডিগ্রি, তাহলে এটা আমার কি হয়ে গেল? এটা আমার হয়ে গেল অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণ শিখলাম, সমকোণ শিখলাম, স্থূলকোণ শিখলাম। সূক্ষ্মকোণ সব থেকে ছোট, তার থেকে একটু বাড়াতে বাড়াতে আমি পেয়ে গেলাম 90 ডিগ্রিতে, যখন পৌঁছে গেলাম তখন নাম হয়ে গেল সমকোণ। আর কোণের মানটা যখন 90 ডিগ্রির থেকে বেশি হয়ে গেল, কিন্তু 180 থেকে যখন কম, এটা সূক্ষ্মকোণটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, এটা লেস দেন 90 ডিগ্রি। সমকোণটা কি? ইকুয়াল টু 90 ডিগ্রি। আর স্থূলকোণটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় হবে, আবার 180 ডিগ্রি থেকে কিন্তু ছোট হবে। কারণ 180 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট হবে। 180 ডিগ্রি হয়ে গেলে কিন্তু ওটার নাম চেঞ্জ হয়ে যাবে। 180 ডিগ্রি দিয়ে যখনই পৌঁছে যাবে তখন কোণটার নাম চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা কোণ চলে আসবে। দেখি পরের পেজে কি আসে। তাহলে যদি কোণের মানটা 180 ডিগ্রি হয়ে যায় তখন তার নাম হচ্ছে সরল কোণ।
বা স্ট্রেট অ্যাঙ্গেল। সরল কোণ, সরল কোণ বা ইংরেজিতে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। কি জিনিস? সরল কোণ মানে যে কোণের মান, মানে এটা মানে হচ্ছে ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কি? আমরা দেখেছি যে এখান থেকে এইটুকু ছিল 90 ডিগ্রি, আবার এখান থেকে এইটুকু যদি দিয়ে দিই তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে আমি বলবো যে এটাও 90, এটাও 90, এই দুটো যোগ করলে তার মানে এই পুরো কোণটা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই সরল রেখার এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি, মানে সরল কোণ। মানে কি? মানে হচ্ছে সরল কোণ, একটা জয়েনিং আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের সরল কোণ। তাহলে চারটা কোণের টাইপ আমরা পড়ে ফেললাম। এবারে 180 থেকে যদি বেশি হয়ে যায় তখন কি হবে? বিজ্ঞান বলছে 180 থেকে বেশি হয়ে গেলেও হবে, তাহলেও একটা কোণ পাওয়া যায় যেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কি নাম? যেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। দেখো প্রবৃদ্ধ কোণটা কি? তার মানে যে কোণের মানটা 180 ডিগ্রির থেকে বড় হবে, 360 ডিগ্রির থেকে ছোট হবে। অবভিয়াসলি 360 ডিগ্রি হলে একটা সার্কেল কমপ্লিট হয়ে যায়। তাহলে 180 ডিগ্রি থেকে বড় হবে, 360 ডিগ্রি থেকে ছোট হবে, সেটা নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ, মানে সব থেকে বৃদ্ধ, এর থেকে বড় আর হয় না কোণ। তাহলে আমার 180 ডিগ্রি মানে এইরকমটা পেলাম। প্রবৃদ্ধ কোণটা তাহলে কিরকম হবে? প্রবৃদ্ধ কোণটা হবে এখান থেকে, দেখো আমি সহজে বোঝানোর জন্য করি। সাপোজ এইটা আছে আমার, সাপোজ এরকম আছে, এইটা এইটা এইখানে যে কোণটা আছে সেটা হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু আমি তার থেকেও বড় আঁকবো। তাহলে আমি এটাকে এর উপরে বাঁকিয়ে দিই। এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই কোণটা কি? এই কোণটা কিন্তু 180 থেকে বড়, কারণ এখান থেকে এদিকে সোজা গেলে 180 ডিগ্রি, তার থেকেও নিচে নামছে, তাহলে এই ডিস্টেন্সটা আরো বেশি। তখন এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রির থেকে বড়, গ্রেটার দেন 180 ডিগ্রি। সাপোজ এটার নাম দিয়ে দিলাম আমি, সাপোজ এই কোণটা হলো আমার 240 ডিগ্রি, 240 ডিগ্রি। তার মানে এটা হলো কি? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে বোঝা গেল কোণগুলো। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে যখন দুটো সন্নিহিত সরলরেখা তাদের মধ্যে কৌণিক দূরত্ব যেটা থাকে সেটাকে আমরা কোণ বলি। সবচেয়ে ছোট কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যার মানটা 90 ডিগ্রি থেকে কম হবে। তার থেকে বড় হচ্ছে গিয়ে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, যার মানটা 90 ডিগ্রির সঙ্গে সমান হয়। এবারে সমকোণের থেকে যখন বড় হয়ে যাবে তখন তার নাম হয়ে গেল স্থূল কোণ, যেটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু আবার সরল কোণ মানে 180 ডিগ্রির থেকে কম হবে। তার মানে 90 এর থেকে বড়, 180 থেকে ছোট, মাঝখানে যে কোণগুলো সবগুলো হচ্ছে কি? স্থূল কোণ, যাকে ইংরেজিতে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। স্থূল কোণের থেকে বড় কি আছে? সরল কোণ। যখন বাড়তে 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 কোণের মানটা যখন 180 ডিগ্রি হয়ে গেল, মানে একটা সরল রেখা হয়ে গেল, তখন তার নাম হয়ে গেল হচ্ছে সরল কোণ। বোঝা গেল? এবারে এই 180 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে গিয়ে যদি আবার আরো বড় কোণে পরিণত হয়, তখন তার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, যার মানটা 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 থেকে ছোট হবে। তো এগুলো ছিল আমার কোণের টাইপ। এগুলো কি ছিল আমার কোণের টাইপ। এবার আরো কিছু বলি। এবারে আরো কয়েকটা জিনিস বলি, এই কোণের উপর বেস করেই বলি আমি, দেখো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার আমি যদি বলি পূরক কোণটা কি জিনিস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য থাকে পূরক কোণ। তোমরা সবাই জানো, ম্যাক্সিমাম জানো, কিন্তু আমার বলতেই হবে। পূরক কোণ ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল।
কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। মানে কি, যদি দুটো কোণের সমষ্টিটা যদি দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন হচ্ছে একে অপরের পূরক কোণ হয়। তার মানে কোণ এ প্লাস কোণ বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ আর কোণ বি হচ্ছে পূরক। কোণ এ আর কোণ বিটা কি পূরক। তার মানে তোমাকে যদি কেউ বলে যে 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, 60 এর সঙ্গে 30 যোগ করলে 90 হয়। বা হলো 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। বা 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, 50 ডিগ্রি। মানে একটা কোণের পূরক কোণ কত হবে, 90 থেকে সেটা বিয়োগ দিলেই হয়ে গেল। মানে দুটো মিলে যোগফলটা আমাকে 90 হতে হবে, তাহলে এটা আমার হয়ে গেল পূরক কোণ, আমরা জানি। আচ্ছা, আরো একটা জিনিস আছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হচ্ছে যে দুটো কোণের সমষ্টি যদি এক সরল কোণ হয় বা 180 ডিগ্রি হয়, তখন তারা হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ। তার মানে হচ্ছে কোণ পি প্লাস কোণ কিউ সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো পি আর কিউ হচ্ছে সম্পূরক। পি আর কিউ হচ্ছে সম্পূরক। তার মানে একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আর একটা 150 ডিগ্রি হবে। একটা 40 হলে আর একটা 140 হবে। একটা 100 হলে আর একটা 80 হবে। একটা 90 হলে আর একটা 90 হবে। তার মানে দুটো সমকোণ একে অপরের কি সম্পূরক। দুটো সমকোণ একে অপরের সম্পূরক। 90 90 180। তো এগুলো ছিল মোটামুটি কোণের প্রকারভেদ। আচ্ছা, এবার আমি যদি বলি সন্নিহিত কোণটা কি জিনিস। সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সন্নিহিত কোণ বা ইংরেজিতে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি জিনিস? কে কল করছে? কল তোলা যাবে না এখন। দেখো, তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ আমরা কি বলতে পারবো? কে কল করছে? সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে একটা কোণের সঙ্গে একটা কোণ যদি লেগে থাকে, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। এটা কিছুই না, যদি পরীক্ষায় কখনো কনসেপ্ট আসে তখন। সাপোজ এই একটা কোণ আছে আমার, পি কিউ আর এস। তাহলে এই যে এই কোণ আর এই কোণ, এই তাদের মধ্যে একটা সাধারণ বাহু আছে। এই কোণগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। যে এই কোণ আর এই কোণ একে অপরের সঙ্গে লেগে আছে, এই কোণ দুটো হচ্ছে কি আমার সন্নিহিত কোণ। এই দুটো হচ্ছে আমার সন্নিহিত কোণ। বোঝা গেল? এটাকে বলা হয় সন্নিহিত কোণ। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট কোণ আছে, যেটার নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। যেটার নাম কি? যেটার নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ করানোর জায়গা আছে এখানে? বিপ্রতীপ কোণ এখানে জায়গাটা একটু কম দেখছি আমি, এখানে হয়ে যাবে কি? আচ্ছা, এখানেই করে দিই। বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ ইংরেজিতে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট জ্যামিতির
কোশ্চেন সলভ করতে গেলে এর কনসেপ্টটা খুব লাগে। ভার্টিক্যালি, নামটা খুব বড়, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, মানে খুব সহজ একটা গুণ চিহ্ন পাবো। এই যে এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে একে অপরের বিপরীত কোণ। এই কোণের বিপরীত কোণ হচ্ছে, এটা যদি কোণ পি হয়, এটা যদি কিউ হয়, পি এর বিপরীত হচ্ছে কত, কিউ। বা বলতে পারি এই যে আর কোণ, এই যে এস কোণ, এটা আর এর বিপরীত হচ্ছে এস, মানে ঠিক উল্টো দিকের কোণটা হচ্ছে বিপরীত কোণ। ঠিক উল্টো দিকের কোণটাই কি, উল্টো দিকের কোণটাই হচ্ছে বিপরীত কোণ, ঠিক আছে, বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই জিনিসগুলো আমাকে জানতে হয়। এইবারে আমরা চলে আসবো একটু অ্যাডভান্সে। একটু অ্যাডভান্সে আমরা কি শিখেছি, একটু অ্যাডভান্সে আমরা শিখেছি সমান্তরাল সরলরেখা কি জিনিস সেটা আমরা দেখি আগে। সমান্তরাল সরলরেখা কি জিনিস সেটা আমরা দেখি। এখানে কতগুলো কোণের কনসেপ্ট আসবে, কিরকম, সাপোজ এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা। সমান্তরালে আমরা বোঝাই সাধারণত এটা দিয়ে। সমান্তরাল সরলরেখা মানে কি, প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা, প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা। কি জিনিস, যাদের মধ্যে যে কোনো মুহূর্তে দূরত্বটা একই থাকবে। এই সরলরেখার এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব সবসময় এক, এই সরলরেখার এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব সবসময় এক, এই বিন্দু এই বিন্দু দূরত্ব সবসময় এক, তখন আমরা বলবো কি, তখন আমরা বলবো এই সরলরেখা দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। সরলরেখা দুটো কি বলা হয়, তখন হলো সমান্তরাল সরলরেখা। এবার আমরা শিখেছি এই সমান্তরাল সরলরেখাকে আমরা, এই সমান্তরাল সরলরেখা একটু নিচে আঁকি, আমি একটু নিচে আঁকি, কাজ আছে তো ওটাতে। সাপোজ আমি এখানে আঁকলাম, এটা আমি একটা ছেদক দিলাম। সাপোজ এই একটা সমান্তরাল সরলরেখা এ বি সি ডি, ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। আমি একটা ছেদক আঁকলাম এম এন। ছেদক, ছেদক মানে কি, তার মানে যে এটাকে এরকম করে ছেদ করলো, দুটো সরলরেখাকেই ছেদ করলো, এটা হচ্ছে সাধারণ ছেদক, মানে দুটোকেই ছেদ করেছে। এইখান থেকে আমরা অনেকগুলো জিনিস জানতে পারি এবং এটা পরীক্ষায় খুব থাকে, এবং অলরেডি প্রাইমারিতে আপার প্রাইমারিতে এখান থেকে কোশ্চেন এসে গেছে। তবে এটা জানতে গেলে আগের কনসেপ্টগুলো জানতে হবে, সেই জন্য আগের কনসেপ্টগুলো আমি বলে দিলাম, সবগুলো কোণ সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। দেখো এই যে এরকম যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে আর তাদের যদি একটা সাধারণ ছেদক থাকে, তাহলে এখানে বিভিন্ন কোণ উৎপন্ন হয়। কিরকম কোণটা হচ্ছে, তোমরা তো বলতে পারবে এই যে এই কোণ আর এই কোণ একে অপরের কি হবে, এখনই শিখালাম বিপরীত কোণ। এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। এই যে ছেদ বিন্দুর দুই পাশে উল্টো দিকের কোণ, তো এই কোণ বিপরীত, বা আমরা বলতে পারি এই কোণ বিপরীত, তাই না? সেম এখানেও এই কোণের বিপরীত হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত হচ্ছে এটা, তাই তো? এগুলো আমরা জানি। এবার আমরা আরো জানতে পারি। আমি কোণগুলোর নাম দিয়ে দিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, 8টা কোণের আমি নাম দিয়ে দিলাম। 8টা কোণের নাম দিয়ে দিলাম।
এবার দেখো এখানে কি কি মজার জিনিস পাই, এবং এই কনসেপ্টটা খুব ভালোভাবে শিখবে, অনেক কাজে লাগবে, কোনো মুখস্থ করার ব্যাপার নেই, একদম সহজ জিনিস। আমরা এখানে দেখব যে এই যে ছেদক আছে, এই যে ছেদক আছে, এই ছেদকটা দুটো সরলরেখার মাঝখান দিয়ে গেছে। এই সরলরেখা দুটোর মধ্যে বিভিন্ন কোণ আছে, এই সরলরেখা দুটোর মাঝখানে কোণ কি কি আছে? চারটা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, চারটা কোণ আছে না? এই একটা কোণ, এই একটা কোণ, মাঝখানে বাইরের মানে ভিতরের দিকের কোণ, বাইরের দিকের কোণ দেখবো না। এই সরলরেখা দুটোর মাঝখানে কোন কোন কোণ আছে? এই সরলরেখা দুটোর মাঝখানে কোণ হচ্ছে 1 2 3 4, 2 3 8 5, এগুলো হচ্ছে মাঝখানে আছে। আর এগুলো কিন্তু হচ্ছে বাইরের দিকে, 1 নম্বর আর 4 নম্বর কোণটা এর বাইরের দিকে, 6 আর 7 নম্বর কোণটা এর বাইরের দিকে। এইটুকু ক্লিয়ার? এই যে মাঝখানে যে কোণগুলো আছে, এখানে কি কোণ আছে? এখানে কোণ আছে একান্তর কোণ। একান্তর কোণ কি? একান্তর কোণ বলছে, বিজ্ঞান বলছে যে এই যে ছেদক আছে, একান্তর কোণ সমস্যা সবসময় থাকবে হচ্ছে সরলরেখা দুটোর মাঝখানে, মানে বাইরের দিকে হবে না। এবং এই যে ছেদক আছে, ছেদকের বিপরীত পাশের দুটো সরলরেখার মাঝখানে অবস্থিত কোণগুলো হচ্ছে একান্তর কোণ। তার মানে কি? এই যে ছেদক, এই ছেদকের বিপরীত পাশে এই একটা এই যে কোণটা আছে, তার বিপরীত পাশে থেকে এইটা কোণ আছে, এটাও আছে, কিন্তু এটা তো আর ইয়েতে নেই, মাঝখানে নেই, ওটা তো বাইরে চলে গেল, আমি বাইরে বলে নেবো না। একান্তর কোণ হচ্ছে অন্তস্থ, ভিতরের কোণ, ইন্টেরিয়র অ্যাঙ্গল যেটাকে বলা হয়। অন্তস্থ কোণ মানে ইন্টেরিয়র অ্যাঙ্গল, আর বহিস্থ কোণ মানে হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গল। তাহলে এই যে 2 নম্বর কোণটা আর এই যে 8 নম্বর কোণটা, এগুলো হচ্ছে একান্তর কোণ। বা আমি বলতে পারি এই যে 3, তার বিপরীত কোণ আছে 5, 3 আর 5 এগুলো হচ্ছে একান্তর কোণ, বা আমরা বলা হয় ইয়েতে বলা হয় আমার অল্টারনেট অ্যাঙ্গেল। এটা অল্টারনেট অ্যাঙ্গেল। এবং যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুটো সমান্তরাল সরলরেখা যদি ছেদক থাকে, সেক্ষেত্রে এই কোণগুলোর মান সমান হয়। আমার সমান্তরাল না হলে সমান হবে না, মানে ব্যাপারটা যদি এরকম থাকতো, স্ট্রেট লাইন হতে হবে অবশ্যই। ব্যাপারটা যদি এরকম থাকতো যে এটা সমান্তরাল নয়, আরো ছবিটা একটু ভালো করে আঁকি। আমি বলতে যাচ্ছি ব্যাপারটা যদি এরকম থাকতো যে একটা এরকম আর একটা এরকম, তাহলে হতো এটাও ছেদক, কিন্তু এরা সমান্তরাল নয়। সেক্ষেত্রেও আমার এই কোণ আর এই কোণ আর এই কোণ আর এই কোণ, এরা একান্তর কোণ, কিন্তু এখানে মান দুটো সমান হবে না। কারণ কি? এরা সমান্তরাল নয়, এটা সমান্তরাল নয়। তাহলে আমরা বলতে পারি, এবার আমি বলবো একান্তর কোণ। একান্তর কোণ ইংরেজিতে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল কোণগুলো আছে, কোণ 2 আর কোণ 8 হচ্ছে একান্তর কোণ। কোণ 2 সমান সমান কোণ 8, যেহেতু সমান্তরাল তাহলে সমান। আর কোণ 3 সমান সমান কোণ 5, এটাও একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, আর কি হয়? আর আমরা বলতে পারি অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি? অনুরূপ কোণ হচ্ছে ছেদকের একই পাশের কোণগুলো। ছেদকের একই পাশের কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। মানে কেমন? এই যে ছেদক, এই যে আমার ছেদক, ছেদকের একই পাশে কি কোণ আছে? এই কোণ 1 আছে, কোণ 2 আছে, কোণ 5 আছে, কোণ 6 আছে। ছেদকের একই পাশে, এই যে 1 নম্বর কোণটা উপরে আছে, ছেদকের একই পাশে এই যে 5 নম্বর কোণটা উপরে আছে। তাহলে আমরা বলবো কোণ 1 আর কোণ 5 হচ্ছে কি? কোণ 1 আর কোণ 5 হচ্ছে কি? কোণ 1 আর কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ। ইংরেজিতে বলা হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল।
কোরেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। তাহলে ছেদকের একই দিকের কোণগুলো, উপরেরটা উপরে নিচেরটা নিচে। 1 আর 5 উপরে আছে, ছেদকের একই দিকে। 2 আর 6 একই আছে, ছেদকের একই দিকে। তাহলে 1 আর 5 হচ্ছে কি হয়ে যাবে, কোণ 1 আর কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ। এবং শুধু অনুরূপ না, তারা আবার পরস্পর সমান, যেহেতু সমান্তরাল। সমান্তরাল না হলে সমান হবে না, এইটার ক্ষেত্রে সমান হবে। বা কোণ 2 সমান সমান কোণ 6। আরো বলতে পারি, ছেদকের এই পাশের গুলো বলতে পারি, 4 কোণ 4 উপরের দিকে আছে, কোণ 8 উপরের দিকে আছে, কোণ 4 সমান সমান কোণ 8, এটাও বলা যায়। বা বলতে পারি ছেদকের একই পাশে এটা নিচে আছে 3 আর 7, এইভাবে একদম ধরে ধরে বোঝাচ্ছি, একদম ধরে ধরে বলছি, কোনটা কি কোণ সব ধরে ধরে বলছি। তাহলে এটা আমার কি হয়ে গেল না, এটা হয়ে গেল আমার অনুরূপ কোণ। কটা বাজে? 4টা 5। ওকে, ঠিক আছে, এটা হলো আমার অনুরূপ কোণ। আর কি কোণ বাকি থাকলো? একান্তর করালাম, অনুরূপ কোণ করালাম, এগুলোই তো কোণ, আর কিছু নেই। বিপ্রতীপ কোণ তো বলেই দিয়েছি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণগুলো এই সমানরেখা দুটো যদি একে অপরের ছেদক হয়, তাহলে বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ, যেটা আমি আগে বলে দিয়েছি অলরেডি, বিপ্রতীপ কোণ ইংরেজিতে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এখানে বিপরীত কোণ কোনটা কোনটা হবে? 1 আর 3 বিপরীত, 2 আর 4 বিপরীত। তাহলে কোণ 1 সমান কোণ 3, কোণ 2 সমান কোণ 4, এখানে কোণ 5 সমান কোণ 7, কোণ 6 সমান কোণ 8। এগুলো পেয়ে গেলে সব তোমরা বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এবং এই মানগুলো সমান। ঠিক আছে, তাহলে সমান্তরাল হলে এই মানগুলো সমান হয়। বিপ্রতীপ কোণ সবার ক্ষেত্রেই সমান, বিপ্রতীপ কোণের ক্ষেত্রে সবসময়, আর বাকিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, সমান্তরাল হলে সমান হবে, আদারওয়াইজ সমান হবে না। আচ্ছা, একান্তর কোণ বলে দিয়েছি। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম, রেখা শিখলাম, সরলরেখা শিখলাম, কোণ শিখলাম। এবার আমরা একটু, এটাতে কারো কোনো অসুবিধা আছে? আর একবার রিপিট করে দিচ্ছি। দুটো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল এমনি সরলরেখাও হতে পারে, দুটো সরলরেখার যখন একটা ছেদক থাকে, তখন এই সরলরেখা দুটোর মাঝখানে যে 4টে কোণ থাকে, এই যে সরলরেখা দুটো তার মাঝখানে যে 4টে কোণ উৎপন্ন হয়, সেই কোণগুলোর বিপরীতের কোণগুলো হচ্ছে একে অপরের কি বলা হয়, ওগুলো একান্তর কোণ। তার মানে এই কোণ আর এই কোণ একান্তর, এই কোণ আর এই কোণ একান্তর, দুটোর মাঝখানে আছে, বাইরের কোণগুলো আমি দেখবো না। তারপর আমি বললাম অনুরূপ কোণ বা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। কোণগুলোকে বললাম অনুরূপ কোণ হচ্ছে গিয়ে ছেদকের একই দিকের আমরা দেখবো, এই যে ছেদক, ছেদকের একই দিকের কোণগুলো। তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা ছেদকের একই দিকে, একই পাশে থাকবে, উপরের দিকে আছে, ছেদকের একই পাশে আছে, এবং এটা উপরে, এটাও, তাহলে এটা অনুরূপ কোণ। একইভাবে ছেদকের একই দিকে আছে, এটা নিচে, তাহলে এই ছেদকের একই দিকে নিচে থাকলে এটা অনুরূপ কোণ। সেম ভাবে ছেদকের ডান বাঁ দিকে যদি আমরা দেখি, তাহলে এটা কি হয়ে যাবে, এটার অনুরূপ হয়ে যাবে এটা, আর এটার অনুরূপ হয়ে যাবে এটা। আর যদি এই সরলরেখা দুটো সমান্তরাল হয়, তাহলে এই মানগুলো সমানও হয়ে যাবে। আর কি হচ্ছে, আর আমরা কি দেখলাম, বিপ্রতীপ কোণ দেখলাম। বিপ্রতীপ কোণ কি? বিপ্রতীপ কোণ আমি আগেই বলেছি, এই যে গুণচুনের উল্টো দিকে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান। ঠিক আছে, এই গেল কোণের কনসেপ্ট। এখান থেকে প্যারামিটারে কোশ্চেন চলে এসছে প্রিভিয়াস ইয়ারে, আপার প্যারামিটারেও এসছে, অন্য এক্সামেও আসে। কোশ্চেন দেখে নিও, আটকাবে না, আমি করাবো, সলভ করাবো, কোশ্চেন আসে। নেক্সট, এবার আমরা ঢুকি একটু ট্রায়াঙ্গেলে, ত্রিভুজ। ত্রিভুজের অনেক জিনিস আছে, আমি সংক্ষেপে কিছু জিনিস বলি, সংক্ষেপে কিছু জিনিস বলবো ত্রিভুজের।
ত্রিভুজ, ত্রিভুজে কি আছে? আমরা জানি ত্রিভুজের 3টে বাহু 3টি কোণ, সবই আমরা জানি। ত্রিভুজের হচ্ছে 3টা বাহু 3টা কোণ। এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে এই যে এবিসি ত্রিভুজ, তার হচ্ছে 3টে বাহু 3টা কোণ। এই যে কোণ এ, তার বিপরীত বাহুটাকে আমরা ছোট এ দিয়ে লিখি। কোণ বি, তার বিপরীত বাহুটাকে আমরা ছোট বি দিয়ে লিখি। কোণ সি, তার বিপরীত বাহুটাকে ছোট সি দিয়ে লিখি। এইভাবে লেখা হয়। যে কোণ তার বিপরীত বাহুটাকে ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। এটা কোণ এ, তার বিপরীত বাহু এ। কোণ বি, তার বিপরীত বাহু বি। কোণ সি, তার বিপরীত বাহু হচ্ছে সি। এইভাবে জেনারেলি লেখা হয় পরীক্ষায়। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মানে হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মানে হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণের সমান বা 1 সরল কোণের সঙ্গে সমান। ক্লাস 9-এ উপপাদ্য ছিল তখন। ভালো কথা। বা ক্লাস 8-এ, যাই হোক, কোনো একটা ক্লাসে ছিল। দুটো কোণের সমষ্টি 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে 3টা মিলে 180 ডিগ্রি হতেই হবে। এইবারে আমরা এখান থেকে আরো কি বলতে পারি? এখান থেকে আমরা আরো বলতে পারি যে এই যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বাড়াই, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বাড়াই, সাপোজ এ বি সি, আমি বিসি বাহুটাকে বাড়িয়ে ডি পর্যন্ত নিয়ে গেলাম। কোনো একটা বাহুকে বাড়ানোর পরে, মানে বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, এখানে দুটো কোণ আছে, এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ। এই কোণটা অন্তস্থ, এটা হচ্ছে বহিস্থ কোণ। ইংরেজিতে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বহিস্থ কোণ। বিজ্ঞান বলছে যে এই বহিস্থ কোণের মানটা এই যে অন্তস্থ কোণ দুটো আছে তার যোগফলের সঙ্গে সমান। তার মানে বহিস্থ কোণের মানটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই এ আর বি মিলে 120 ডিগ্রি হবে। এটাই সিম্পলি তোমরা প্রমাণও করতে পারো। কারণ এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, তাই না? কারণ এটা একটা সরল রেখা, এটা একটা সরল কোণ, পুরোটা একটা সরল রেখা। এইটুক যদি 120 হয়, তাহলে এটা অবভিয়াসলি 60 হবে। আবার আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু যদি 60 হয়, তাহলে এই দুটো মিলে অবশ্যই 120 ডিগ্রি হবে। এই জন্য এই উপপাদ্যটা এইভাবেই প্রমাণ করা হয়েছে যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়ানো হলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তার বিপরীত কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান হবে। এই কোণটা না, এটা তার বিপরীত, এটার সঙ্গে লেগে আছে। সন্নিহিত কোণটা বাদ দিয়ে বাকি যে কোণ দুটো আছে তার সঙ্গে, তার যোগফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে? ঠিক আছে, আশা করি এটাতে কারো কোনো ডাউট থাকার কথা না। এবার এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে, সাপোজ তোমাদেরকে আমি যেমন করাই, আমি স্টার এঁকে দিলাম। স্টার দুইভাবে আঁকা যায়। এই একটা স্টার হয়, আবার এইভাবেও আঁকা যায়। এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই। তোমরা কেউ বলতে পারবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই এর মানটা কত হবে? এই ছবিটাতে, এই ছবিটাতে শীর্ষবিন্দু এসছে 5টা, এটাতে এসছে 6টা। আর এই যে ছবিটাতে আছে স্টারটাতে, এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই
প্লাস কোণ এফ এ সমান সমান কত হবে বলতে পারবে? অনেকে ঘাবড়ে যায়, কোশ্চেনটা বলতে পারে না, কিন্তু একটু ভালোভাবে দেখলে তোমরা শিখে গেছো। এতক্ষণ পর্যন্ত আমি যা জ্যামিতি শিখেছি তা থেকেই দেখে তোমরা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। কিরকম দেখো, এই যে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, এই কোণগুলোর যোগফল চাইছে আমার কাছে। তো দেখো আমি কিভাবে করি। যে কোনো একটা, এই ছোট ত্রিভুজগুলোর মধ্যে যে কোনো একটা ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছি, তাহলে আমার হিসাব। সাপোজ এই যে ত্রিভুজটা আমার আছে না, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এই বাহুটাকে বর্ধিত বলতে পারি, আমি এইটুকু জায়গাটাকে বর্ধিত ধরতে পারি। এই যে এই ত্রিভুজটা, এটা হচ্ছে বর্ধিত। তাহলে এই বর্ধিত মানটা কত হবে? এই বর্ধিত মানটা মানে এই কোণটার মান কত হবে? বিপরীত কোণটার সমান। বিপরীত কোণ কোনটা? এইটা আর এইটা। তার মানে এইটুক মানে হচ্ছে কোণ এ প্লাস কোণ ডি, তাই না? কোণ এ প্লাস কোণ ডি। আচ্ছা, একইভাবে তাহলে আমরা এটাও বলতে পারবো, এটা কার বর্ধিত হবে? এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, তার বর্ধিত হচ্ছে এটা বাহু। এই বাহুটাকে বর্ধিত করা হচ্ছে। তাহলে এই কোণটার মান কত হবে? এইটা প্লাস এইটা, মানে ই প্লাস সি। তাহলে কোণ এ প্লাস কোণ ডি হচ্ছে এটার মান, এটা মানে হচ্ছে কোণ ই প্লাস কোণ সি, আর এটা মানে হচ্ছে কোণ বি। সবগুলো যোগ করলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে একটা হচ্ছে কোণ ই প্লাস কোণ সি, আর একটা কোণ হচ্ছে কোণ এ প্লাস কোণ বি, আর একটা হচ্ছে কোণ বি। সবগুলো মিলে ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রির সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলতে পারছি কোণ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, তার মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ক্লিয়ার? দেখেই বুঝে গেলে, দেখে মনে হবে যে কিভাবে এটা সম্ভব, কিন্তু আমরা যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট থেকে কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাতে কি হবে? এটা তাহলে তোমরা ভাববে এটা কি করে করবে, এটা তো আরো কঠিন, কিন্তু এটা হচ্ছে এটার থেকে হাজার গুণ সহজ। কিভাবে? এখানে দুইটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, কোণ, সরি, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর একটা ত্রিভুজের কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সবগুলো যোগ করে কত পাচ্ছি? তার মানে আমরা বলতে পারবো কোণ এ প্লাস ই প্লাস সি, কোণ এ প্লাস ই প্লাস সি, এটা মানে হচ্ছে 180। আর কোণ বি প্লাস এফ প্লাস ডি, কোণ বি প্লাস এফ প্লাস ডি, এটা মানেও 180। তাহলে দুটো যোগ করলে পাচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এফ ইজিক্যাল টু 360 ডিগ্রি। যোগ করে কত হচ্ছে? 360 ডিগ্রি। কেউ জয়েন করেনি? ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? এই পর্যন্ত এই কোশ্চেনে কারো কোনো ডাউট আছে? ওকে, নেই। আচ্ছা, এখন আমি কি করাবো? এখন আমি ত্রিভুজের প্রকারভেদ করাবো। কেউ জয়েন করছে? নো। এখন আমি করাবো ত্রিভুজের টাইপ, টাইপ অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের প্রকার। ত্রিভুজ আর বাহু হিসাব অনুযায়ী হয়, কোণের হিসাব অনুযায়ী হয়। বাহুর হিসাব অনুযায়ী আর কোণের হিসাব অনুযায়ী ত্রিভুজকে বিভিন্নভাবে ভাগ করা যায়। কিরকম? বাহু ভেদে ত্রিভুজ, আচ্ছা বাহু ভেদে না করে কোণ ভেদেটা আগে করাই, বাহু ভেদেটা পরে করাচ্ছি।
কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি 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 কি? একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। ওই যে কোণ শিখেছি, কোণের নামগুলো মনে রাখলেই ট্রায়াঙ্গেলের নাম হয়ে যাবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ কিরকম ব্যাপারটা? মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবেই। এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি সি, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস বাবু আমাদেরকে বলে দিয়ে গেছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যেটা বাহু তার নাম হচ্ছে অতিভুজ। আর সমকোণের সঙ্গে যে দুটো লেগে থাকে, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। এটাকে যদি ভূমি বলি বেস, এটা লম্ব বলবো পারপেন্ডিকুলার। এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তোমরা একটা জিনিস মনে রাখবে, যে কোণের মান যত বড় হবে তার বিপরীত বাহুর দৈর্ঘ্য তত বড় হবে। তাহলে একটা ত্রিভুজে তিনটা কোণের মান যদি একটা 30 ডিগ্রি, 40 ডিগ্রি আর তিনটা কোণের মান মিলে 180 ডিগ্রি, তো তাহলে যে কোণের মানটা যত বেশি তার বিপরীত বাহুর দৈর্ঘ্য তত বেশি, যে কোণের মান যত কম তার বিপরীত বাহুর দৈর্ঘ্য তত কম। বোঝা গেল? তাহলে এই বি কোণের বিপরীত বাহুটাকে আমি যদি বি ধরি, সি কোণের বিপরীত বাহুটাকে যদি সি ধরি, এ কোণের বিপরীত বাহুটাকে আমি যদি এ ধরি, তাহলে এই যে আমি পাচ্ছি বাহুগুলোর দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য আমি ওই হিসেবে ধরলাম, বি এর বিপরীত বি, সি এর বিপরীত সি, এ এর বিপরীত এ ধরলাম বাহুগুলোর দৈর্ঘ্য। এইভাবেই সাধারণত ধরা হয়ে থাকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা পিথাগোরাস বাবু বলে দিয়ে গেছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই যে অতিভুজের স্কোয়ারটা সেটা হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সঙ্গে সমান। লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ারের সঙ্গে সমান। যেটা নামটাকে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে লিখতে সুবিধা হবে। নামটাকে আমি এইটাকে বি করে দেই, এইটাকে সি করে দিই। তাহলে এ কোণের বিপরীত বাহু এটা হয়ে যাবে এ, বি কোণের বিপরীত বাহু এটা হয়ে যাবে বি, সি কোণের বিপরীত বাহু এটা হয়ে যাবে সি। হ্যাঁ, এটা আমি সি নাম দিলাম। একটু পরে বুঝতে পারবে কেন বললাম, সুবিধা হবে আমার করতে। তাহলে পিথাগোরাস বলছে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বাস ছোট হাতের সি, নট বড় হাতের সি, সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কে বলছি? এটা আমরা বলছি না, এটা পিথাগোরাস বলছি। তার মানে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা 5 হবে। 3 এর স্কয়ার মানে 9, 4 এর স্কয়ার মানে 16, 5 এর স্কয়ার মানে 25, 16 আর 9 25। তার মানে 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। বা এটা যদি 6 হয়, এটা 8 হয়, তাহলে এটা 10 হবে। এরকম ব্যাপারটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এবারে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি কি বলবো? সূক্ষ্মকোণ মানে আমি শিখেছি অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে যাবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের সবগুলো কোণের মানই হবে সূক্ষ্মকোণ, সবগুলো কোণই 90 ডিগ্রি থেকে কম হবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ।
তার মানে ব্যাপারটা এরকম, আমি যদি এটা এ বলি, এটা বি বলি, এটা যদি সি বলি, তাহলে সি কোণের বিপরীত বাহু এটা যদি সি হয়, বি কোণের বিপরীত বাহু যদি বি হয়, এ কোণের বিপরীত বাহু যদি এ হয়, আমরা সমকোণের ক্ষেত্রে দেখছিলাম সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছিল, কারণ এখানে কোণের মানটা 90 ডিগ্রি ছিল, এটা সবথেকে বড় ছিল। তাহলে এখানে আমরা বলতে পারবো যে সি স্কোয়ার হবে লেস দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হচ্ছে, সি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এখানে কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, অবভিয়াসলি তার বাহু দৈর্ঘ্যটাও ছোট হবে। তাহলে সি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার, মানে একটা বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের থেকে ছোট হবে। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল আমরা পড়েছি স্থূলকোণ মানে যে কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম। 180 ডিগ্রি থেকে কম তো অবশ্যই হতে হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 হয়, তাই একটা 180 থেকে বেশি কি করে সম্ভব। অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ, কি হয় স্থূলকোণের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়। সাপোজ ব্যাপারটা এরকম দাঁড়ায়, তখন এই কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশি, এ বি সি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ। তাহলে এখানে সি কোণ সব থেকে বড়, তাহলে এই সি কোণের বিপরীত বাহু সি এর দৈর্ঘ্যটা সব থেকে বড় হবে। আমি বারবার বলে যাচ্ছি, যে কোণের দৈর্ঘ্য যত বেশি তার বিপরীত বাহুর দৈর্ঘ্য তত বেশি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা পাবো, এইটার ক্ষেত্রে সি স্কোয়ার সমান সমান হয়ে গেছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সি স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে ছোট হয়ে গেছে, আর এখানে সি স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে বড় হয়ে যাবে, বা এখান থেকে আমরা পাচ্ছি যে সি স্কোয়ার হবে গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের মান 90 ডিগ্রি হবে, এবং পিথাগোরাস বলে দিয়েছেন যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা হবে তার স্কোয়ারটা লেস দেন অপর দুটো স্কোয়ারের যোগফলের থেকে ছোট হবে। স্থূলকোণের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর যে দৈর্ঘ্যটা হবে তার স্কোয়ারটা অপর দুই বাহুর বর্গের যোগফলের থেকে বড় হবে। এটা আমরা দেখলাম। এবারে আমি চলে আসি বাহুভেদে ত্রিভুজ। বাহুভেদেও ত্রিভুজ তিন প্রকার। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। ওকে, এক নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ ইংরেজিতে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার মানে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, এ এ পি কিউ আর যদি ত্রিভুজ হয় তার তিনটা বাহুর দৈর্ঘ্যই হবে এ, তিনটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তিনটা কোণের দৈর্ঘ্য সমান হবে, কারণ আমরা বলছি, আমি কি বললাম, যে কোণ তার বিপরীত দিকের বাহু সমান হয় তার দৈর্ঘ্য তত বড় হয়। তো তিনটাই সমান, তাহলে বিপরীত দিকের কোণগুলো সমান সমান হবে। এবং তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি কিউ ইজ ইকাল টু কিউ আর ইজ ইকাল টু পি আর,
ইজ ইকাল টু পি আর, আর হচ্ছে গিয়ে কোণ পি ইজ ইকাল টু কোণ কিউ ইজ ইকাল টু কোণ আর। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজটা কি জিনিস? সমদ্বিবাহু ত্রিভুজ ইংরেজিতে বলা হয় আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান। এ বি সি ত্রিভুজ, সাপোজ এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে এই কোণ দুটো কিন্তু সমান হবে, তার মানে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। তাই অঙ্ক তাই বলছে, এটা হচ্ছে যেখানে এবি সমান সমান বিসি, এবি সমান সমান, সরি এ কোণ কেন দিচ্ছি, এবি সমান বিসি, এবি সমান সমান এসি, এবি এবং এসি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণটা কত? সি, আর এসি বাহুর বিপরীত কোণটা কত? বি। তাহলে বাহু দুটো যদি সমান, তার বিপরীত কোণ দুটো সমান হবে, কোণ বি সমান সমান কোণ সি হবে। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, ইংরেজিতে বলা হয় স্ক্যালিন ট্রায়াঙ্গেল। কি বলা হয়? স্ক্যালিন ট্রায়াঙ্গেল। স্ক্যালিন ট্রায়াঙ্গেল মানে কি? যার তিনটে বাহুর দৈর্ঘ্যই আলাদা, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, পি কিউ আর, তিনটে বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা। পি কিউ নট ইকুয়াল টু কিউ আর নট ইকুয়াল টু পি আর, তাহলে কোন তিনটাও আলাদা হবে। তাহলে আমরা বলতে পারি কোন পি নট ইকুয়াল টু কোন কিউ নট ইকুয়াল টু কোন আর। এটা হচ্ছে স্ক্যালিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। তাহলে তিন ধরনের ত্রিভুজ আমরা জেনে গেলাম, বাহু ভেদে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান, অবভিয়াসলি তিনটা কোণও সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে যে দুটো বাহু সমান হবে তার বিপরীত কোণগুলো সমান হবে, বা এক কথা সহজে বলতে পারি সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণগুলো সমান। সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ বাদে বাকি কোণ দুটো সমান। সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ হচ্ছে এটা, ওটা বাদ দিয়ে বাকিগুলো। আর বিষমবাহু ত্রিভুজ তিনটা বাহু আলাদা, অবভিয়াসলি তিনটা কোণ আলাদা হবে। এইবারে একটা মজার বিষয় যেখান থেকে টেটে কোশ্চেন এসছে ত্রিভুজের উপর, সেটা হলো যে একটা ত্রিভুজের আমাকে যে যা খুশি তিনটা বাহু দিলেই কি ত্রিভুজ তৈরি হয়? না, যা খুশি তিনটা বাহু দিয়ে তুমি ত্রিভুজ আঁকতেই পারবে না। ত্রিভুজ আঁকার কতগুলো কন্ডিশন আছে। যেমন কোণের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তিনটা কোণ অবশ্যই 180 ডিগ্রির মধ্যেই হবে। বাহুর ক্ষেত্রেও কন্ডিশন আছে। কি কন্ডিশন? না, ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অপর দুই বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে অবশ্যই ছোট হতে হবে। যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অপর দুই বাহুর দৈর্ঘ্যের থেকে ছোট হতে হবে। সাপোজ এই একটা ত্রিভুজ এ বি সি, এটা এ বাহু, এটা বি বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। ঠিক আছে, বিজ্ঞান বলছে যে আমি যে সি বাহুটাকে কল্পনা করি, সি বাহুর মানটা হবে এ প্লাস বি এর থেকে অবশ্যই ছোট হতে হবে। সি বাহুর মানটা এ প্লাস বি এর থেকে অবশ্যই ছোট হবে। বা এ বাহুটাকে দেখবো, সি বাহুর মানটা অবশ্যই অপর দুটো বাহুর দৈর্ঘ্যের থেকে ছোট হতে হবে। এটা বিজ্ঞান বলছে।
বা আমি যদি এ বাহুটাকে দেখি, তাহলে বলছে এ বাহুর মানটা অবশ্যই বাকি দুটো বাহুর দৈর্ঘ্য থেকে ছোট হতে হবে। বা আমি যদি বি বাহুটাকে কল্পনা করি, বি বাহুর মানটা এ প্লাস সি এর থেকে ছোট। তার মানে ত্রিভুজের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য অপর দুই বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে অবশ্যই ছোট হবে। শুধু ছোট বা সমান না, ছোটই হতে হবে, সমান হলেও হবে না। এগুলোকেই একসঙ্গে, এই ব্যাপারটাকে একসঙ্গে মার্জ আপ করে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহু যদি আমি তুলনা করি, সাপোজ আমি কোণ সি এর মানটা আমি জানি না, সাপোজ আমি কোণ সি এর মানটা জানি না, সরি বাহু সি এর মানটা জানি না, সি এর মানটা আমি এক্স ধরলাম, তাহলে এই সি বাহুর যে দৈর্ঘ্যটা, এই সি বাহুর দৈর্ঘ্যটা কি হবে না, অঙ্ক বলছে যে সি বাহুর মানটা হবে যে বাকি যে বাহু দুটো আছে তাদের বিয়োগফলের থেকে অবভিয়াসলি বড় হবে এবং তাদের যোগফলের থেকে অবভিয়াসলি ছোট হবে। অবভিয়াসলি ছোট হবে এখান থেকে বলতে পারছি, এবং তাদের বিয়োগফলের থেকে বড় হবে। এইটা দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষা করা যায়, পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসে এটা থেকে। সাপোজ দিয়ে দিল যে এখানে আমার, সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তিন, একটা ত্রিভুজের তিন, একটা বাহুর দৈর্ঘ্য 3, একটা বাহুর দৈর্ঘ্য 4, তাহলে সি বাহুটার দৈর্ঘ্য কত হতে পারে, সি বাহুর দৈর্ঘ্যটা কত হতে পারে, যা খুশি তো আর হতে পারে না। সি এর মানটা আমি এখান থেকে বলতে পারবো, সি এর মানটা এদের বিয়োগফলের থেকে বড় হবে, তাহলে 4 বিয়োগ 3, এগুলোতে মড দিয়ে দেবো, মড মানে মানটা আমার, দৈর্ঘ্য তো আর নেগেটিভ হয় না, ওই জন্য আমি মড দিয়ে দিলাম। সি বাহুর মানটা কি হবে, এদের বিয়োগফলের থেকে বড় হবে, আবার এদের যোগফলের থেকে কি হবে, ছোট হবে। বিয়োগফলটা কত 1, যোগফলটা কত 7, তার মানে তৃতীয় বাহু যে সি, সি এর মানটা 1-এর থেকে বড় হবে, 7-এর থেকে ছোট হবে। তার মানে কতগুলো এরকম ত্রিভুজ হতে পারে, 2, 3, 4, 5, 6, কয়টা, 5টা। তার মানে এরকম 5টা ত্রিভুজ হওয়া সম্ভব। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কতগুলো হওয়া সম্ভব সেটা আমরা এখান থেকে একবারে করতে পারি, এবং এই কোশ্চেন পরীক্ষায় এসেছে, এই কোশ্চেনই পরীক্ষায় এসেছে। বা আরো একটা নিয়ে নিলাম, সাপোজ একটা বাহুর দৈর্ঘ্য 7, একটা বাহুর দৈর্ঘ্য 10, তাহলে আর একটা বাহুর দৈর্ঘ্য কত হতে পারে, কি কি হতে পারে, কতগুলো মান হওয়া সম্ভব আর একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে যে তৃতীয় বাহুটা যে হবে তার মানটা কি হতে পারে, এদের বিয়োগফলের থেকে বড় হবে, এদের বিয়োগফলটা কত 3, তার থেকে বড় হবে, আবার এদের যোগফলটা কত 17, তার থেকে ছোট হবে। এদের বিয়োগফল হচ্ছে 3, বিয়োগ করলে 3 আর যোগ করলে 10-এর সাথে 17, তাহলে 3-এর থেকে বড় হবে, 17-এর থেকে ছোট হবে। মানে সি এর মান 4 থেকে 16 পর্যন্ত যাবে। 4 থেকে 16 মানে কত, 4 12 13, 16 বিয়োগ 4 যোগ 1 সবসময় এরকম, তাহলে 13টা। তো এরকম 13টা ত্রিভুজ সম্ভব হতে পারে। কতগুলো ত্রিভুজ সম্ভব হতে পারে, 13টা ত্রিভুজ এরকম পাওয়া যেতে পারে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, অনেকে একটা একটা করে দেখতে থাকে, দেখার জন্য কোশ্চেনটা দেয়নি, একবারে এইভাবে করার জন্য দিয়েছে। ওকে, কটা বাজে, আচ্ছা প্রায় 1:30 বেজে গেছে, কিছু কোশ্চেন আছে সেগুলো করাবো। আর একটা জিনিস বলবো, সূক্ষ্মকোণ স্থূলকোণ কয়জন আছে, বেশি জন নেই, আচ্ছা ডিরেক্ট কোশ্চেন ইয়েতেই চলে যাচ্ছি। এখানে দেখো এই যে কোশ্চেনটা আছে, বলছে এক্স ওয়াই জেড এই তিনটে হচ্ছে প্যারালাল লাইন, মানে সমান্তরাল সরলরেখা। এই যে সমান্তরাল সরলরেখা সিম্বল দেওয়া আছে, কোণ এ বি এর মানটা কত, কোণ এ এফ বি, এই কোণটার মান চাইছে, এই কোণটার মান চাইছে। কিভাবে করব, আমরা দেখলাম যে এই সরলরেখার এই সরলরেখার সমান্তরাল, তার মাঝখানে এই যে ইএফটাকে আমি যদি ছেদক ধরি, এইটাকে যদি আমি ছেদক ধরি, এটা যদি ছেদক হয় তাহলে বলো তো ছেদকের ভেতরের দিকে, এই সরলরেখা ধরে ভেতরের দিকে অনুরূপ কোণ পাবো আমরা, একান্তর কোণ পাবো, একান্তর কোণ পাবো আমরা কিরকম, এই কোণটার যা মান হবে, এই কোণটার মান তার উল্টো দিকের কোণগুলো আমরা একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা যেহেতু 125 ডিগ্রি, দেখো
এই কোণটা 125 ডিগ্রি। এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি। আর এটা একটা বহিঃ কোণ। বহিস্থ কোণটা কি হবে? অন্তস্থ বিপরীত কোণ দেওয়ার সমান। অন্তস্থ বিপরীত কোণ কোনটা? এইটা আর এইটা। তাহলে এটা এটা 125, তার মানে এই দুটো যোগ করে কত হবে? 125 হবে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবভিয়াসলি 45 ডিগ্রি হবে। 80 আর 45 যোগ করলে 125 হয়। তাহলে এই কোণটা যদি 145 হয়, তাহলে এই পুরোটা 45, এই পুরো কোণটা 45 ডিগ্রি হবে। কিন্তু অঙ্কে সেটা চাইনি। অঙ্কে বলছে কোণ এ বি, অঙ্কে এই কোণটা চাইছে, এইটা, এইটুক চাইছে। তাই এইটুক কিভাবে বের করবো? তাহলে আমি এই পুরোটা পেয়ে গেছি, সেখান থেকে এইটুক মাইনাস করতে পারি, এইটা যদি মাইনাস করতে পারি তাহলে আমার এইটুক পেয়ে যাবো। তো এইটার মান কত আবার? এইটার মান তো একবারে বলতে পারছি, এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল। আর এটা যদি আমার বিএফটা যদি আমার ছেদক হয়, তাহলে ছেদকের একই দিকের এটাও উপরের কোণ, এটাও উপরের কোণ, তাহলে এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। এই দুটো যেমন একান্তর কোণ ছিল, অল্টারনেট অ্যাঙ্গেল, এই দুটো 30 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি অনুরূপ কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গেল। এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমার পুরোটা মিলে হচ্ছে 45 ডিগ্রি, এইটুক হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটুক কত ডিগ্রি? এইটুক হচ্ছে 15 ডিগ্রি। এইটুক কত ডিগ্রি পেলাম? 15 ডিগ্রি। হয়ে গেল, এটার অ্যান্সার হবে 15 ডিগ্রি। 2 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে পাশের চিত্রে এক্স এর কতগুলি মান হওয়া সম্ভব? এক্স এর কতগুলো মান হওয়া সম্ভব? এই যে ত্রিভুজে আমরা এক্ষুনি করলাম, ত্রিভুজে এক্ষুনি কি করলাম? 2 নম্বর কোশ্চেনটা আমি এখানে করাচ্ছি যে এক্সটা এই ত্রিভুজের একটা বাহু, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ এবিসি তে আমি কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ এবিসি তে দেখতে পাচ্ছি একটা বাহু 3, একটা বাহু 7, একটা বাহু এক্স। তাহলে এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা বলছে এদের বিয়োগফলের থেকে বড় হবে, 7 বিয়োগ 3 এর থেকে বড় হবে, আর এদের যোগফলের থেকে ছোট হবে। 7 বিয়োগ 3 মানে 4, 4 লেস দেন এক্স। তাহলে এক্স এর মানটা 4 এর থেকে বড় হবে, 10 এর থেকে ছোট হবে। এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আবার ত্রিভুজ এডিসি যে আছে, ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রেও সেম গল্প। ত্রিভুজ এডিসি তে কি দেখতে পাচ্ছি? এখানেও এক্স বাহুটাই আছে। এক্স এর মানটা কত হবে? এদের বিয়োগফলের থেকে বড় হবে। এখানে এক্স এর মানটা তাহলে হয়ে যাবে এদের বিয়োগফলের থেকে বড়, 5 বিয়োগ 4 তার থেকে বড়, আর এদের যোগফলের থেকে ছোট। তাহলে এক্স এর মানটা হয়ে যাবে 1 থেকে বড়, 9 থেকে ছোট। বোঝা গেল? এক্স এর মানটা দুটো, এবার একই জিনিস, এক্স তো একটাই, তাহলে এই দুটো ইকুয়েশন আমার এবার কম্পেয়ার করতে হবে। একটাতে দেখলাম এক্স এর মান 4 থেকে শুরু হচ্ছে, 10 গিয়ে শেষ হচ্ছে, আর একটা দেখতে পাচ্ছি এক্স এর মান 1 থেকে শুরু হচ্ছে, 9 গিয়ে। কমন কোথা থাকছে? এক্স এর মান 1 এর থেকে বড়, এখানে বলছে এক্স এর মান 4 এর থেকে বড়, তাহলে আমি 4 এর থেকে বড়টাই নেব। এক্স এর মান 4 এর থেকে বড়টাই নেব। এক্স এর মান 10 এর থেকে ছোট, এ বলছে 9 এর থেকে ছোট, তাহলে আমি 9 এর থেকে ছোটটাই নেব। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স এর মানটা আলটিমেটলি 4 এর থেকে বড় এবং 9 এর থেকে ছোট। তাহলে এরকম কতগুলো মান হওয়া সম্ভব? 5 থেকে 8 পর্যন্ত। 5, 6, 7, 8, 4টা। 5, 6, 7, 8, 4টা। বা আমরা সহজে হিসাব করবো 9 বিয়োগ 5, সরি 9 বিয়োগ 5 মানে 8 বিয়োগ 5 যোগ 1, বা 9 বিয়োগ 5, যেটা খুশি। তাহলে আমি কতগুলো এরকম পাওয়া ত্রিভুজ সম্ভব? এরকম ত্রিভুজ পাওয়া সম্ভব হচ্ছে 4টা। মানে সরি, এরকম ত্রিভুজ না, এক্স এর মান হতে পারে এরকম 4টা মান হতে পারে। এক্স এর মান 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। ওকে, নেক্সট। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে যে পাশের চিত্রে এবি প্লাস বিসি এর ক্ষুদ্রতম পূর্ণমান কত? এই একটা ছবি দেওয়া আছে, ছবিটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার এখানে এঁকে দিচ্ছি। বলছে এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল, এই বিন্দুটা হচ্ছে ডি, এটা এ, এটা বি, এটা সি। এই বাহুটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। তারা বলছে যে এবি প্লাস বিসি এর ক্ষুদ্রতম মানটা কত হবে? তাহলে দেখো এই যে সমকোণ, এটা একটা সমকোণ রাইট অ্যাঙ্গেল, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম বাহু।
তাহলে এটা যদি 10 হয়, এই বাহুটার দৈর্ঘ্য 10, তাহলে এটা সবথেকে বড় বাহু, এই বাহুটার দৈর্ঘ্য 10 এর থেকে বেশি হবে। তাহলে এবি গ্রেটার দেন 10 আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখলাম, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে দেখলাম। আচ্ছা, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে কি দেখবো দেখো, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রেও এটাও এই সমকোণ। তাহলে সমকোণের বাহুটাই সব থেকে বড়, তাহলে বিসি বাহুটা সব থেকে বড়। তাহলে এই ত্রিভুজের একটা বাহু যে 10 আছে, তার থেকে তো বিসি বড় হবে। তাহলে আমরা বলতে পারছি বিসিও গ্রেটার দেন 10, তাই না? দুটো ত্রিভুজ থেকে দুটো কন্ডিশন পেলাম। এবার এবি প্লাস বিসি চাইলে দুটো যোগ করে দিই, এবি প্লাস বিসি যোগ করে দিলাম, কত হয়ে যাবে 10 যোগ 10। তাহলে এবি প্লাস বিসি এর মানটা 20 থেকে বড় হবে। তাহলে 20 থেকে বড় পূর্ণ সংখ্যাটা কত? 21। 21 থেকে শুরু হয়, ওটাই বলছে ক্ষুদ্রতম পূর্ণ মানটা কত? সব থেকে ছোটটা 20 থেকে বড়, 20 থেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা? সব থেকে ছোট 21। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হয়ে যাবে 21। বোঝা গেল? এগুলো এক্সামে আসা কোশ্চেন, কিছুই নেই। এবারে আসো 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, নাম্বারগুলো এখানে গন্ডগোল আছে, ঠিক করে নিও। ত্রিভুজ এবিসি এর দুটো বাহু পি কিউ, যেখানে বাহু দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, এর গুণফল 50 হলে এরকম কতগুলি ত্রিভুজ পাওয়া সম্ভব? এরকম কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব? এখানে একেবারে এলোমেলো করে দেওয়া আছে কোশ্চেনগুলো, আমি দ্বারা সুবিধা মতো করাচ্ছি, একটু লো থেকে হাইয়ে যাব। আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার করাচ্ছি। দেখো, বলছে একটা ত্রিভুজ এবিসি এর দুটো বাহু হচ্ছে পি কিউ, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, এদের গুণফলটা 50। গুণফলটা কত? 50। তাহলে বলছে এরকম কতগুলি ত্রিভুজ হওয়া সম্ভব? দেখো কতগুলো ত্রিভুজ হওয়া সম্ভব দেখি। যে ত্রিভুজটা দুটো বাহুর গুণফল 50, যেখানে তাহলে 50 মানে একটা বাহু হচ্ছে পিউ আর একটা বাহু হচ্ছে কিউ, তাদের গুণফলটা 50। একটা 2 আর একটা হলে 25, 25 দিয়ে 50 হতে পারে। সরি, 1 থেকে শুরু করি। 1 থেকে শুরু করি। একটা বাহুর দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে একটা হবে 50, 1 ইন্টু 50 করলে 50 হয়। একটা বাহু যদি 2 হয়, একটা হবে 25, তাহলে 2 গুণে 50। একটা যদি 5 হয়, 5 10 50। আচ্ছা, একটা যদি 10 হয়, 5 10 একই রিপিট হয়ে গেল, রিপিট হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। তিনটাই কেস হচ্ছে, কেস হচ্ছে তিনটাই। একটা বাহু যদি 1 হয়, তাহলে একটা 50 গুণ করলে 50 একে 50, 2 25 50, 5 10 50, 3 4 5 6 7 8 9 10 10 5 10 50, আবার 25 2 50, 50 একে 50 রিপিট হবে। তাহলে তিনটা কেস হতে পারে। একটা ক্ষেত্রে হতে পারে, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বাহু, যেটা তৃতীয় বাহুর নামটা যদি আমি আর দিই, তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কি হতে পারে? আমরা শিখলাম কি, যে একটা ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা হয় হচ্ছে কি, ওদের বিয়োগফলের থেকে বড় আর যোগফলের থেকে ছোট। এদের বিয়োগফলটা কত? 50 বিয়োগ 1, তার থেকে বড় হবে তৃতীয় বাহুটা আর, আর এদের যোগফল মানে 50 যোগ 1 51, তার থেকে ছোট হবে। তাহলে আর এর মানটা হবে 49 থেকে বড়, 51 থেকে ছোট। তাহলে 49 থেকে বড়, 51 থেকে ছোট, এরকম পূর্ণ সংখ্যা একটাই আছে 50। তাহলে এখানে আর এর মান হতে পারে 50। তার মানে ভ্যালু কয়টা পাচ্ছি? একটা সম্ভব। কতগুলো পাওয়া সম্ভব? একটা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কয়টা পাওয়া সম্ভব দেখো। দ্বিতীয় ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 2, একটা বাহুর দৈর্ঘ্য 25। তাহলে আর এর মানটা কি হতে পারে? আর এর মানটা হতে পারে, আর এর মানটা হতে পারে এদের বিয়োগফলের থেকে ছোট। তার মানে 25 বিয়োগ 2 23 এর থেকে, সরি, বিয়োগফলের থেকে বড়, যোগফলের থেকে ছোট। 25 যোগ 2 মানে হচ্ছে 27। তার মানে আলটিমেটলি পাচ্ছি আর এর মানটা, তার মানে আর এর মানটা হচ্ছে 23 এর থেকে বড় আর 27 এর থেকে ছোট। 23 এর থেকে বড়, 27 এর থেকে ছোট, এরকম কতগুলো ত্রিভুজ হতে পারে? 24 25 26, তিনটা হতে পারে। তাহলে এরকম হতে পারে তিনটা। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য 2, একটা বাহু 25 হলে
অপর বাহুর দৈর্ঘ্য হতে পারে 24, 25, 26, তিনটা হতে পারে। আর আর কি হতে পারে? আর হতে পারে 5 যদি হয় একটা, আরটা যদি 10 হয়, তাহলে অপরটা কত হবে? অপরটা হয়ে যাবে, অপর বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে বিয়োগফল, মানে 10 বিয়োগ 5 এর থেকে বড়, 10 যোগ 5 এর থেকে ছোট, তার মানে 5 এর থেকে বড়, 15 এর থেকে ছোট। তাহলে 6 থেকে 14 পর্যন্ত কয়টা? 9টা। তাহলে আমি আলটিমেটলি কি দেখতে পাচ্ছি? আমি আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, সবগুলো যোগ করে আমি দেখতে পাচ্ছি টোটাল কটা হতে পারে? 9, 3, 12 আর 1, 13টা। কটা হতে পারে? এরকম কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব? 13টি ত্রিভুজ পাওয়া সম্ভব। নেক্সট বলছে এমন কতগুলি সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া সম্ভব যার দুটি বাহুর সমষ্টি 16 সেন্টিমিটার। এখানে মনে রাখতে হবে যেখানে বাহুগুলি পূর্ণ, বাহুগুলি দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা, না বললে কোশ্চেনটাই ভুল হয়ে যাবে। বাহুগুলির দৈর্ঘ্যটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এখানে আরো ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে বলছে কতগুলি সমদ্বিবাহু বলে দিয়েছে আবার, কতগুলো সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যাবে। ঠিক আছে, সমদ্বিবাহু বলে দিয়েছে যার দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 16 সেন্টিমিটার মানে কত? সাপোজ আমি ত্রিভুজটা আঁকলাম এরকম করে, সাপোজ এটাই আমার ত্রিভুজটা, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি। সমদ্বিবাহু মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। এবার এই যে 16 সেন্টিমিটার যে বলছে না, 16 সেন্টিমিটার তো এখানে বলে দিয়েছে যে সমান বাহুর দৈর্ঘ্য যোগ করে 16, সেটা তো বলেনি। তাহলে এ প্লাস এও 16 হতে পারে, আবার এ প্লাস বিও 16 হতে পারে, দুটো কেসই হতে পারে। এই সমান বাহু দুটো দৈর্ঘ্য মিলেও 16 হতে পারে, আবার একটা 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 থাকে আরেকটা, এরকম করে এ প্লাস বি মিলেও 16 হতে পারে, দুটো কেস হতে পারে। তাহলে আমাকে দুটো কেসই দেখতে হবে, আমাকে দুটো কেসই দেখতে হবে। আমি প্রথম কেসটা দেখি কি পাবো? আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি দেখতে পারবো? আমার সাপোজ আমি বি কে নিয়ে কাজ করছি, বি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? অপর যে বাহু দুটো আছে এ মাইনাস এম বিয়োগফলের থেকে ছোট হবে, যোগফলের থেকে বড় হবে। এই তো বি বাহুকে যদি তুলনা করি, যে বি বাহুর দৈর্ঘ্যটা আমি জানতে চাই, বি বাহুর দৈর্ঘ্যটা কিরকম হবে? বা অপর দুটো বাহুর বিয়োগফলের থেকে বড়, যোগফলের থেকে ছোট, যেটা বারবার বলছি আমি, বা 0 লেস দেন বি লেস দেন 2a। এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি? 2a মানে কত? a প্লাস a মানে 16, 2a মানে 16। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0 লেস দেন বি লেস দেন 16। তাহলে এখান থেকে বলতে পারছি বি এর মান 1 থেকে 15। তাহলে বি এর মানটা কত হবে? 1 থেকে 15 পর্যন্ত। তার মানে 15টা মান হতে পারে এখানে। এখানে বি এর মান কটা হতে পারে? 15টা হতে পারে। 15টা ত্রিভুজ পাওয়া সম্ভব কোন কেসটাতে? যদি এই সমান বাহু ত্রিভুজ যোগফল 16 ধরি। আবার অনেকে এইটা দেখেই 15 অ্যান্সার করে আসবে, কিন্তু 15 ভুল হবে। কারণ কি? দ্বিতীয় কেসটা এখনো বাকি আছে। দ্বিতীয় কেসটাতে কি বলছে? দ্বিতীয় কেসটাতে বলছে এইটার এইটা মিলে, আমি এতক্ষণ এইটার এইটা মিলে 16 ধরলাম, এবার এইটা এইটা মিলে যদি 16 হয়, এ প্লাস বি মিলে যদি 16 হয়, তখন কি হবে? এ প্লাস বি মিলে যদি 16 হয়, তাহলে বিজ্ঞান বলছে, কে বলছে, যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 16 মাইনাস বি হবে। সেক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে আমরা জানি 0 লেস দেন বি লেস দেন 2a, যেটা আমি লিখলাম, তাহলে 0 লেস দেন বি লেস দেন 2a, এর মানটা কত হবে? 2 ইন্টু এর জায়গায় লিখবো আমি 16 মাইনাস বি। তাহলে এখান থেকে বলতে পারবো 0 লেস দেন বি লেস দেন 32 মাইনাস 2b, বিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 0 লেস দেন 3b লেস দেন 32। তাহলে আমি বলতে পারি বি লেস দেন 32/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি এর মানটা 10 পয়েন্ট সামথিং তার থেকে ছোট হবে। তার মানে বি এর মানটা এখান থেকে কত হতে পারে? 1 থেকে 10 পর্যন্ত হতে পারে। কত হতে পারে? 1 থেকে 10 পর্যন্ত হতে পারে। কটা হতে পারে?
10টা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ বলছি, তার মানে একটা কেস চলে আসবে যেখানে আমি এই যে এর মান 8 8 যখন ধরেছি 8 8 ধরেছি, তার মানে এখানে এমন একটা কেস চলে আসবে যেখানে বি এর মানও 8 চলে আসবে, তাহলে 8 8 8 হলো সমদ্বিবাহু থাকবে না, তখন সমবাহু হয়ে যাবে। তাহলে সেই কেসটা বাদ দিতে হবে, তখন সমদ্বিবাহু হবে না। তাহলে একটা কেস মাইনাস হলো কোথা থেকে, এইখান থেকে। তাহলে এটা যাবে 14, আর এখানে হয়ে গেল কত, 10। 14 আর 10 কত হয়ে যাবে না, 24টা। তাহলে এই কেটটা বাদ দেবে, এখানে আমি এ 8 ধরেছি, 8 8, তাহলে এটাও যদি 8 হয়, 8 8 8 এই কেসটা হবে না। এটা একটা টাফ লেভেলের কোশ্চেন। তাহলে টোটাল কেস হতে পারে 14 যোগ 10 সমান সমান 24টা। কতগুলো সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া যেতে পারে, 24টা। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 15 17 x সেন্টিমিটার, যেখানে x পূর্ণ সংখ্যা, এরূপ কতগুলো ত্রিভুজ সম্ভব? সূক্ষ্মকোণী ত্রিভুজ 3টা বাহুর দৈর্ঘ্য 15 17 x। সূক্ষ্মকোণী অ্যাকিউট অ্যাঙ্গেল কি মনে পড়ে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সি স্কয়ার সাপোজ এ বি সি, সি এর বিপরীত বাহু এটা সি, বি এর বিপরীত বাহু বি, এ এর বিপরীত বাহু এ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, সাপোজ এটা একটা দেওয়া আছে 15, সাপোজ এটা দেওয়া আছে 15, এটা দেওয়া আছে 17, তাহলে এটার মানটা কত হবে? সূক্ষ্মকোণীর ক্ষেত্রে সি স্কয়ার লেস দেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ওই সি স্কয়ার লেস দেন 17 স্কয়ার প্লাস 15 স্কয়ার, এটা হতে পারে। তাহলে এখান থেকে কি আমার চলে আসবে যে সি এর মানটা কত হবে? এখান থেকে আমার চলে আসবে না। কেন আসবে না? কারণ এখানে আমাকে বলছে যে একটা 15 একটা 17 একটা, এবার 15 তো ছোট একটা দেখা যাচ্ছে, তাহলে 17 আর এক্স তো আমি জানি না, এক্স এর মান আবার 17 থেকেও তো বড় হতে পারে, এক্স এর মানটা তো 17 থেকেও বড় হতে পারে। এক্স এর মানটা যদি 17 থেকে বড় হয় তখন কি হবে? আমি যেটা ধরেছি যে এটা আমি সিটাকে এর থেকে 17 থেকে বড় ধরে নিয়েছি, যদি তাই হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা কেস হয়ে গেল। আরেকটা কেস কি হতে পারে? আরেকটা হতে পারে 17টাই যদি বড় বাহু হয় তখন হয়ে যাবে 17 স্কয়ার হয়ে যাবে লেস দেন 15 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সি কেন ধরছি? এক্স, তো এটা সি এর মানে এক্স, এটাকে এক্স ধরছি। যখন এক্সটাকে বৃহত্তম বাহু ধরলাম তখন বৃহত্তম বাহুর স্কয়ারটা অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের থেকে ছোট। আর যদি 17টাকে বৃহত্তম ধরি তাহলে তার স্কয়ারটা অপর মানে মেইন কন্ডিশন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাই ছিল যে বৃহত্তম বাহুটাকে আমরা ধরবো তার স্কয়ারটা অপর দুই বাহুর যোগফলের স্কয়ারের থেকে ছোট হবে। তাহলে এই দুটো যদি আমি তুলনা করি, এই যে 1 নম্বর আর 2 নম্বর যদি আমি তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কয়ারের মানটা 17 স্কয়ার বা 15 স্কয়ার থেকে বড়, আর বা এইটাতে আমি লিখতে পারি এক্স স্কয়ার হচ্ছে গ্রেটার দেন 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। এইটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর দেওয়ার দরকার নেই, এটাকে সাজিয়ে লিখলাম। তাহলে আমি দেখলাম মানে এক্স স্কয়ারের মানটা 17 স্কয়ার প্লাস 15 স্কয়ার থেকে ছোট, আর 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার থেকে বড়। তার মানে ব্যাপারটা জানালো যে এক্স স্কয়ারের মানটা 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ারের থেকে ছোট, 17 স্কয়ার প্লাস 15 স্কয়ারের থেকে বড়। ক্লিয়ার? তাহলে 17 স্কয়ার মাইনাস 15 স্কয়ার মানে কত হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 17 প্লাস 15 ইন্টু 17 মাইনাস 15 মানে হচ্ছে 2, 17 পাঁচে 22 27 32 64, এটা হয়ে গেল 64। 64 লেস দেন এক্স স্কয়ার লেস দেন 17 স্কয়ার প্লাস 15 স্কয়ার মানে কত? 289 প্লাস 225, 9 5 14 4 হাতে 1, আর 2 10 11 হাতে 1, 2 4 514। 514 মানে কত? 22 স্কয়ার 484, 23 স্কয়ার 529, তাহলে 23 স্কয়ার থেকে ছোট। তাহলে এক্স এর মানটা হবে 8 এর থেকে বড়, আর 22 পয়েন্ট সামথিং এর থেকে
ছোট। তাহলে এক্স এর মানটা 9 থেকে 22 পর্যন্ত হতে পারে, 22 পয়েন্ট সামথিং মানে 22 পর্যন্ত হতে পারে। তাহলে এক্স এর মানটা হতে পারে 9 থেকে 22 পর্যন্ত। কতগুলো হয়? 14টা। 9 থেকে 22 মানে কটা? 14টা। 14টা। কতগুলো ত্রিভুজ সম্ভব? 14টা ত্রিভুজ সম্ভব। এরকম কতগুলো ত্রিভুজ সম্ভব? 14টা ত্রিভুজ সম্ভব। নেক্সট আর কোশ্চেন দুটো আছে। একটি স্থূলকোণী ত্রিভুজ পিকিউআর এর কিউ স্থূলকোণ পিকিউ 11 সেমি, কিউআর 15 সেমি হলে পিআর বাহুর পূর্ণ মানের ন্যূনতম দৈর্ঘ্য কত হতে পারে? আচ্ছা, কি বলছে? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছিল, সাপোজ এই একটা আমার স্থূলকোণী ত্রিভুজ, পি কিউ আর, পি কিউ 11 সেমি, কিউ আর 15 সেমি, আর কিউ হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু যেটা সেটা সব থেকে বড় হবে। এবং কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল এই যে পি কিউ, এইটাকে আমি যদি এ নাম দিয়ে দিই, এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে স্থূলকোণের ক্ষেত্রে কি ছিল? স্থূলকোণের যে বিপরীত বাহুটা হবে তার দৈর্ঘ্যটা অপর বাহু দুটোর যোগফলের থেকে বড় হবে, কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা আমরা এখান থেকে বলতে পারি সি স্কোয়ার বা পি আর স্কোয়ার। সি মানে পি আর স্কোয়ার গ্রেটার দ্যান কত হয়ে যাবে? 11 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। এই তো 11 স্কোয়ার মানে 121, 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তাহলে পি আর গ্রেটার দেন হবে রুট 125 প্লাস 215 কত হয়? 200 100 300 300 কুড়ি কুড়ি 40 346। তার মানে রুট 346। 346 মানে কত স্কোয়ার হয়? 15 স্কোয়ার 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361। 18 স্কোয়ার থেকে বড়, 19 স্কোয়ার থেকে ছোট, তার মানে 18 পয়েন্ট সামথিং। তাহলে পি আর গ্রেটার দেন হবে 18 পয়েন্ট সামথিং। তার মানে পি আর এর মিনিমাম, পি আর বাহুর পূর্ণমানটা, ন্যূনতম পূর্ণমানটা কত হবে? 18 পয়েন্ট সামথিং এর থেকে পূর্ণ সংখ্যা কত? 19। তাহলে পি আর এর মিনিমাম মানটা হবে 19। এটাই হচ্ছে কোশ্চেন। যা শিখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করতে পারলে এই কোশ্চেনগুলো কোনো ব্যাপারই না। নেক্সট বলছে একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কে সেমি। ভালো কথা, আবার ছবি আঁকি। এই যে স্থূলকোণী ত্রিভুজ, নাম দিয়ে দিলাম এ বি সি। এই যে স্থূলকোণ, তার বিপরীত বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কে সেমি, এটা হচ্ছে কে সেমি। ভালো কথা। কে হচ্ছে পূর্ণ সংখ্যা। অপর দুই বাহুর দৈর্ঘ্য 12 আর 17। সাপোজ এটা হচ্ছে 12 সেমি, এটা হচ্ছে 17 সেমি। এটাও ভালো কথা। বলছে এরকম কতগুলি ত্রিভুজ পাওয়া সম্ভব? কতগুলো ত্রিভুজ পাওয়া যেতে পারে? কি হবে এটার অ্যান্সার? একই টাইপের কোশ্চেন। একটা যদি 12 হয়, একটা যদি 17 হয়, তাহলে অপরটা কত হবে? স্থূলকোণী বলছে, স্থূলকোণের বিপরীত বাহু কে, তার মানে এটাই সব থেকে বড়। এবং কে স্কোয়ারটা গ্রেটার দ্যান কত হবে? কে স্কোয়ার গ্রেটার দ্যান হবে এই দুটোর থেকে বড়, যেহেতু এটা স্থূলকোণ। কে স্কোয়ার গ্রেটার দ্যান হবে 12 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এরকম কতগুলি ত্রিভুজ পাওয়া সম্ভব, তাই না? তাহলে এখানে কে স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার মানে কে হচ্ছে রুট আন্ডার কে গ্রেটার দ্যান রুট আন্ডার 12 স্কোয়ার মানে 144, 17 স্কোয়ার মানে 289, 9 আর 4 13, 3 হাতে 1, 8 4 12 রেখে 13, 3 হাতে 1, ধরে রেখে 3 আর রেখে 4, 433। তাহলে কে গ্রেটার দ্যান রুট 433। 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441। তার মানে এখান থেকে বলতে পারছি যে কে গ্রেটার দ্যান
20 পয়েন্ট সামথিং, 20 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে কে এর মানটা কত হবে? তার মানে কে এর মিনিমাম মানটা হয়ে যাবে 21 থেকে শুরু হবে, এরপরে লিখছি। কিন্তু এখানে যাচ্ছে কতগুলো সম্পর্ক, আমি গ্রেটার দ্যান ভ্যালুটা জানি, কার থেকে বড় জানি, এবার মিনিমাম মানটা কত হবে সেটা কি করে জানি? তাহলে আবার ফিরে যাই সেই পুরনো নিয়মে। এখানে একটা যেহেতু কন্ডিশন দেওয়া আছে, আমাকে অ্যাপ্লাই করতে গেলে দুটো কন্ডিশন থাকবে। আর একটা কন্ডিশন কি আছে, ত্রিভুজ তৈরি হওয়ার কন্ডিশনটা কি আছে, কে এর মানটা কত হতে পারে, এদের বিয়োগফলের থেকে ছোট, 17 বিয়োগ 12 থেকে ছোট হবে, আর যোগফলের থেকে বড় হবে। একদম ইজি স্টেপ। তাহলে কে এর মানটা 5-এর থেকে বড় হবে, 17 12 29-এর থেকে ছোট হবে। আমি দেখতে পাচ্ছি কে এর মান 20-এর থেকে বড় হবে, তাহলে 5-এর থেকে বড় গল্পই নেই। তার মানে এই দুটোকে যদি আমি এইটাকে যদি মার্জ করি ইকুয়েশন দুটোকে, তাহলে আমি দেখতে পারবো কে এর মানটা আলটিমেটলি 20-এর থেকে বড় হবে আর 29-এর থেকে ছোট হবে। দ্যাট মিনস কে এর মানটা 21 থেকে শুরু করে 29 পর্যন্ত যাবে, 28 পর্যন্ত যাবে। 21 থেকে 28 মানে কত হয়ে যাবে, 8। তাহলে কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব, 8টি ত্রিভুজ পাওয়া সম্ভব। কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব না, 8টি ত্রিভুজ পাওয়া সম্ভব। আর মনে হয় একটা কোশ্চেন আছে, এটাই আর আছে নেই, এটাই লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা কি, যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 12 সেন্টিমিটার হলে এরকম কতগুলি ত্রিভুজ পাওয়া সম্ভব? ওই যে আমরা গুণফল দিয়ে করেছি, এরকম একটা কোশ্চেন যোগফল দিয়ে দিয়েছি। গুণফল দিয়ে করলাম না, 50 হলে 1 × 50 2 × 25, সেম দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব? তার মানে একটা বাহু ধরলাম এ, একটা বাহু ধরলাম বি, তাহলে আরেকটা হবে অবভিয়াসলি সি। তাহলে 12 মানে কি, একটা 1 একটা 11 হতে পারে, একটা 2 একটা 10 হতে পারে, একটা 3 একটা 9 হতে পারে, একটা 4 একটা 8 হতে পারে, একটা 5 একটা 7 হতে পারে, একটা 6 আর একটা 6 হতে পারে। আবার 7 হয়ে গেলে এগুলো রিপিট, 7 হলে 5 হবে, তারপরে 8 আসলে 4 আসবে, এগুলো রিপিট হওয়া শুরু করবে, মানে এই পর্যন্ত আমার আসবে কেস। আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য যদি 1 হয় আর একটা বাহুর দৈর্ঘ্য যদি 11 হয়, তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য সি এর ভ্যালুটা কত হবে? তাহলে আমরা জানি সি এর ভ্যালুটা হবে এদের বিয়োগফলের থেকে বড়, 11 বিয়োগ 1-এর থেকে বড়, আর 11 যোগ 1-এর থেকে ছোট। তার মানে হচ্ছে 10-এর থেকে 11 বিয়োগ 1 মানে 10, তার মানে 10-এর থেকে বড় হবে, 12-এর থেকে ছোট হবে। 10-এর থেকে 12 ছোট, 12-এর থেকে বড়, 10-এর থেকে বড়, 12-এর থেকে ছোট, একটাই মান 11। তাহলে এখানে পাচ্ছি একটা পাচ্ছি। আচ্ছা, তারপর একটা যদি 2 হয় একটা যদি 10 হয়, তাহলে সি এর মানটা কত হতে পারে? 10 বিয়োগ 2-এর থেকে বড় হবে, 10 যোগ 2-এর থেকে ছোট হবে। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে 8-এর থেকে বড়, 12-এর থেকে ছোট, 8-এর থেকে বড়, 12-এর থেকে ছোট। দ্যাট মিনস 9 10 11 তিনটা পাচ্ছি। আচ্ছা, এটা গেল এটা গেল। 3 নম্বরটা দেখি, একটা যদি 3 পাই তাহলে একটা হবে 9 বিয়োগ 3 আর একটা হবে 9 যোগ 3। তাহলে 9 বিয়োগ 3 মানে 6, 6-এর থেকে বড় হবে, 12-এর থেকে ছোট হবে। 12-এর থেকে ছোট তো বারবারই হবে, কোনো চিন্তাই নেই। তাহলে 6-এর থেকে বড়, 12-এর থেকে ছোট মানগুলো কত হতে পারে? 7 8 9 10 11 12, তাহলে 5টা। দেখো 2টা করে পাচ্ছি। পরেরটাতে যাও, 8 বিয়োগ 4-এর থেকে বড় হবে, 8 যোগ 4-এর থেকে ছোট হবে, তার মানে 4-এর থেকে বড় হবে আর 12-এর থেকে ছোট হবে। তাহলে 5 থেকে 11, তার মানে 7টা, 2টো করে বাড়ছি। পরের কেসে তুমি পেয়ে যাবে এরকম করে, পরের কেসে তুমি পেয়ে যাবে 7 বিয়োগ 5-এর থেকে বড় হবে আর 7 যোগ 5-এর থেকে ছোট হবে, তার মানে 2-এর থেকে বড়, 12-এর থেকে ছোট, 3 থেকে 11 মানে 9টা। লাস্ট কেসে তুমি পেয়ে যাবে 6 বিয়োগ 6 তার থেকে বড় আর 6 যোগ 6-এর থেকে ছোট, তার মানে 0-এর থেকে বড়, 12-এর থেকে ছোট, মানে 1 থেকে 11 পর্যন্ত 11টা।
এতগুলো আমি বোঝানোর জন্য বললাম, কিন্তু তোমার পরীক্ষা হলে আমি প্রথম দুটো দেখে পরপর দেখবে, দুটো দুটো করে বাড়ছে, কারণ এখানে সিকোয়েন্স হারে কমছে না, এখানে এক এক করে বেড়ে যাচ্ছে, এখানে গ্যাপটা 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে যোগ করলে কত হয়? 11 আর 9 20 এর সাথে 27, হচ্ছে 32 আর 3 35 আর 36টা, কটা হয়ে গেল? 36টা। কতগুলো ত্রিভুজ পাওয়া সম্ভব? 36টা। তাহলে আজকে আমরা যেটা দেখলাম, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, এটা তোমরা সবাই ভালোভাবে ফলো করবে। এর পরের দিন বাকি পরের পাঠ শুরু করা হবে।